মানুষ বেশ কয়েক মাস, 6 মাস, 8 মাস, 10 মাস ঘুরে বসিয়ে রেখে বিভিন্ন দেশ স্যালারি দিয়েছে, মানুষ অনলাইনে পারচেজ করেছে। তারপরে যখন আবার মার্কেট ওপেন হলো, অফিস আদালত ওপেন হলো, সেই পেন্ট আপ ডিমান্ডটা বা এই যে কনজাম্পশনের একটা আকাঙ্ক্ষা, টাকা তো পকেটে ছিল, তো সেই মানে কেনার পরিমাণও বেড়ে গিয়েছিল, এমন একটা সাপ্লাই গ্যাপ হয়েছে দেশে দেশে। সেই জায়গা থেকে এই অর্থনীতিগুলি বেরিয়ে এসেছিল। সেই সময়টা তাদের সাথে আমরা পাল্লা দিয়ে আমাদের ইনফ্লেশনটা এরেস্ট করতে পারিনি। আর এখন সেটা 9, 9.5, 9.3 এরকম ভাবে চলছে। আমি একটা লং টার্ম স্ট্র্যাটেজির ভিউ পয়েন্ট থেকে বলছি, আমাদের এখানে ইনফ্লেশন পারসিস্টেন্টলি হাই থাকার একটা বড় কারণ হলো আমাদের লজিস্টিক কস্ট হাই। আপনি সারা পৃথিবীর যদি এভারেজ লজিস্টিক্স কস্টের স্ট্যান্ডার্ড দেখেন, জিডিপি 10%, গ্লোবাল স্ট্যান্ডার্ড 10%, আমাদের এখানে 16%। হ্যাঁ, আমাদের এখানে তো সমস্যা অনেক, মার্কেট অ্যাসিমেট্রিজ আছে। এখানে একটা ইনফরমেশন শেয়ারিং এর একটা আপডেটেড স্ট্রাকচার নাই, এই মেকানিজমটা নাই। যখন ডক্টর কবির আপনি যে প্রেজেন্টেশনটা দিলেন, যেমন আলুর কথা আরেকজন কেউ একজন বলছিলেন আমার সম্মানিত আলোচকদের মধ্যে, আলু গত 2 বছর যাবত 1 কোটি টনের উপরে আলু আমরা প্রডিউস করি 2 বছর ধরে। 2 বছর আগেও কৃষক টাকা পায় নাই, গত বছরও পায় নাই, মানে কারেন্ট ইয়ারও পায় নাই। কিন্তু না পাওয়ার পরেও এবং 1/3 আমাদের কনজাম্পশনের বাইরে থাকার পরেও কেন আবার থার্ড ইয়ারও সমপরিমাণ আলু প্রডিউস করছে বা করতে যাচ্ছে? তার মানে এখানে একটা মার্কেট অ্যাসিমেট্রিজ আছে, তার কাছে প্রপার ইনফরমেশনটা পৌঁছাচ্ছে না, অথবা এই সহজ চাষটা বাদ দিয়ে এই জায়গায় কি রিপ্লেসমেন্ট এসে যেতে পারে এটার জন্য তার কাছে প্রপার ইনপুটটা নাই। সো দেয়ার রিমেইনস এ গ্যাপ। তো এই সমস্যা থেকে বের হওয়ার জন্য একটা হলো লজিস্টিক কস্ট কমাতে হবে, একটা হলো ইনপুট কস্ট কমাতে হবে, থার্ড হলো কেউ একজন বলেছেন চাঁদাবাজি। আমি এরকম র শব্দে না গিয়ে এটার একটু ডিফাইন্ড ওয়ার্ড দেই, আমি আনঅ্যাকাউন্টেড ফর এক্সপেন্স কমাতে হবে। এই কমানোর এই যে লাইনটা, এই লাইনগুলি ধরার জন্য আমরা অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি, একটা ফর্মাল ট্রেসেবিলিটি। এই ট্রেসেবিলিটি গুলি যদি আমরা করে ফেলতে পারি, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্কোপটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গায় এই জিনিসটা হচ্ছে। ডক্টর সাত্তার যে কথাটা বলছিলেন শুরুতে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে আমার 1,78,00,000 ফার্মার ফ্যামিলির মধ্যে এই ফার্মার ফ্যামিলির সামর্থ্য খুব ফ্লাকচুয়েট করে না, কারণ তার প্রডিউস বেচার পরে তার কাছে যে সারপ্লাস থাকে এবং মাঝখানে 3-4 মাস যদি তার জমি লিনও থাকে, ওইটাতে হয়তো 4 ফসল হয় না, হয়তো 3 ফসল হয় বা 2 ফসল হয়, সেই সময়টা হয়তো উনি অন্য কাজও করেন, কিন্তু এটার কম্বাইন আউটপুট দিয়ে যেটাই উনি পান সেটা পুরোটাই তার কনজাম্পশনে চলে যায়। বাংলাদেশের যে সোশিও ইকোনমিক স্ট্রাকচার, সেখানে কেউ এই জাতীয় ফ্যামিলি যদি সারা বছরের 8 মাসে 2-3 হাজার 4 হাজার টাকা কোনোভাবে জমিয়েও ফেলে, একবার ডাক্তারের কাছে গিয়ে 2টা এক্সরে করলেই সেটা শেষ হয়ে যায়। এটা হচ্ছে বাস্তবতা। এখন এই যে তার হাইয়ার ইল্ডে যাওয়া, 3.5 টন থেকে হেক্টর থেকে 60 টনে পৌঁছানো, ইনভেস্টটা কে করবে? বাংলাদেশের এখন পর্যন্ত এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন যেখানেই আমরা এসেছি, এটা মোস্টলি অর্গানিক ওয়েতে হয়েছে। অর্গানিক ওয়ে, খুব যে স্ট্রাকচার্ড প্ল্যান্ড একটা ওয়েতে আমরা বাংলাদেশের একটা অংশকে মেকানাইজ করে ফেলেছি, বা এখানে রিসার্চের রিফ্লেকশন খুব বেশি মাত্রায় এসছে, ঠিক এক্স্যাক্টলি এইভাবে পিন পয়েন্ট করা যাবে না। মূলত অর্গানিক ওয়েতে এসছে। সরকারগুলিরও তো মানে কনজিকিউটিভ সরকার, আমি কোনো একটা সরকার না, সবগুলি সরকারের কিছু তৎপরতা ছিল। বিশেষ করে
চুয়াত্তরের দুর্ভিক্ষের পরে সব সরকারগুলি সেন্সিটিভ যে সার্ভাইভ করতে হলে কখনো খাদ্যদ্রব্যের অস্বাভাবিক উল্লম্ফন হতে দেওয়া যাবে না, এই বিষয়ে একটা সেন্সিটিভিটি সবসময় কাজ করেছে। এবং কনজিকিউটিভলি প্রত্যেকটা গভর্নমেন্টই এই সেক্টরটা সাবসিডাইজ করার চেষ্টা করেছে, সার পৌঁছানোর ব্যবস্থা করার চেষ্টা করেছে। সার এখনো হেভিলি সাবসিডাইজড, বীজ এখনো হেভিলি সাবসিডাইজড। তো কিন্তু প্রচেষ্টাটা যথেষ্ট সমন্বিত হয়নি এখনো। আমি জানি না বাইরে থেকে যেটাই মনে হোক, বাংলাদেশের সরকারি ব্যবস্থাপনায় যারা কৃষকদের সাথে কাজ করেন, এই স্ট্রাকচারটা কিন্তু ভাস্ট, নেটওয়ার্কটা ভাস্ট। প্রত্যেকটা ব্লকে ব্লক সুপারভাইজার আছেন। 91 বিএনপি সরকার প্রথম এই ব্লক সুপারভাইজারদের মাধ্যমে সিলেক্টেড ব্লকে পাওয়ার ট্রিলার দেওয়ার চেষ্টা করেছে, দিয়েছে পাওয়ার ট্রিলার। ওই পাওয়ার ট্রিলার যখন নষ্ট হয়েছে, রিপ্লেসমেন্ট হ্যাজন্ট বিন প্রোভাইডেড। মানে আপনি একটা পথ দেখিয়েছেন কৃষককে, কিন্তু তার ফলো আপটা রাখেন নাই। আমরা নর্থ ইস্ট ইরিগেশন প্রজেক্ট করে অনেক কৃষককে ক্লাস্টার করে একটা সময় আপনার সেচ যন্ত্র কেনার জন্য উদ্বুদ্ধ করেছি, ফলো আপ করে নেই। ইটস অ্যাবাউট টাইম, ইটস হাই টাইম এই 2026-এ এসে আপনি আমি অনেক জায়গায় এই কথাটা বলি যে আমরা তো আমেরিকাও না, কানাডাও না, সৌদি আরবও না, মাটির নিচে ফুরন্ত তেল গ্যাসও নাই, ডায়মন্ডও নাই, স্বর্ণও নেই, কিন্তু যেটা আছে আল্লাহর দেয়া নিয়ামত, এটার প্রপার ইউজ হতে হবে, পরিপূর্ণ সদ্ব্যবহার হতে হবে, না হলে এটার হক আদায় হয় না। যেটুক জমি আছে, এই জমির যে ম্যাট্রিক্স, এই জমির যে প্যাটার্ন, এই সমমানের জমির যেখানে এই পরিমাণ মিথেন, এই পরিমাণ সালফার, এই পরিমাণ আদার ইনগ্রেডিয়েন্টস আছে, সেই জমির yield মাছ হাইয়ার অন্য জায়গায়। কিন্তু অন্য দেশের প্যাটার্নের সাথে আপনি এটাকে মিলাতে পারবেন না। ইউরোপিয়ান ইউনিয়নে যে লোকটা চাষি অথবা আমেরিকায় যে লোকটা ফার্মার, সে 3 লাখ ইউরোর জিপিএস ড্রিভেন ট্রাক্টর দিয়ে চাষ করে, 4 জন মিলে 2500 একর চাষ করে। তার সাথে আপনি এই ম্যাট্রিক্সটা মেলাতে পারবেন না। আমি সিএনএন একটা ডকুমেন্টারিতে দেখেছি যে ভদ্রলোক, তার ওয়াইফ এবং তার পার্টনার এবং পার্টনারের ওয়াইফ, মানে এই 4 জন মিলে 2500 হেক্টর জমি চাষ করে, পুরাটাই ঘরে বসে, মাঠে যায় না। এভরিথিং ইজ ডান ফ্রম হিজ হোম। সে আক্ষেপ করছে যদি 5000 একর করতে পারতাম তাহলে ফিজিবল হতো। এটা হচ্ছে বাস্তবতা। কারণ এগ্রিকালচারাল প্রোডিউস অলওয়েজ আপনাকে মার্জিনাল কমফোর্ট দিবে এট প্রোডিউসার লেভেল, এট গ্রোয়ার লেভেল। এই জন্য এই ক্ষেত্রটাকে আপনি যত বেশি প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন, তারপরেও এটাকে রাষ্ট্রীয় পর্যায়ে কমফোর্ট দিতে হবে, কেয়ার নিতে হবে। এমনি এমনি কখনো ছেড়ে দেওয়া যাবে না, কারণ এটা একটা নাজুক সেক্টর, অলওয়েজ নাজুক সেক্টর। ফুড সিকিউরিটি ইজ এ ন্যাশনাল সিকিউরিটি ইস্যু, কিন্তু সেক্টরটাই নাজুক। একটা ফ্যাক্টরি যখন আপনি করেন, 4 দেয়ালের ভিতরে যখন মেশিন এটা প্রডিউস করে, আর খোলা মাঠে যে কৃষি পণ্য উৎপাদিত হয়, দুইটার ক্যারেক্টার সেম না। ওইটা প্রাকৃতিক ভাবেই নাজুক, আল্লাহ সৃষ্টি করে দিয়েছে ওইটাকে ওইভাবে, and subject to many other external shocks and conditions. তো মোট কথা হলো, আমাদের এখানে ফুড ইনফ্লেশন কমাতে হলে লজিস্টিক কষ্ট কমাতে হবে, ইনপুট কস্টের উপর কন্ট্রোল রাখতে হবে, এবং প্রোডাক্টিভিটি আমরা যত বাড়াবো তত ফার্মারের এবিলিটিও আসবে, সে এগ্রিগেট ভ্যালু তত বেশি পাবে। আমি আজকে আর সময় বেশি নেই না, এগুলি যা বললাম করতে হবে মানে তো আপনার করতে হবে না, আমার করতে হবে। তো উই আর টেকিং ইট অন আওয়ার শোল্ডার্স। আপনারা দোয়া করবেন যেন উই রিমেইন আপ টু দ্য টাস্ক। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।